Hello and welcome to Allied Health Educare. আমি এমটি কৌশিক আবার তোমাদের কাছে চলে এসেছি আপকামিং ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে এমএলটি ল্যাবে যে রিক্রুটমেন্ট আছে, যে ইন্টারভিউটা হতে চলেছে আরো কিছু কোশ্চেনারিজ নিয়ে। তো আজকে আমাদের বেসিক্যালি ডিসকাশনটা হবে কিছু বায়োকেমিস্ট্রির স্পেসিফিক টপিকের ওপর। তো আমি এখানে কিছু কোশ্চেনারিজ অলরেডি প্রিপেয়ার করেছি, এইগুলো সম্বন্ধে আজকে আমরা ডিসকাস করব এবং এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই প্রিভিয়াস যে ইয়ারগুলোতে সেগুলোতে কিন্তু এগুলো জিজ্ঞেস করা হয়েছিল। সুতরাং আমরা দেখে নিই যে কিভাবে আমাদের বায়োকেমিস্ট্রি প্রিপারেশনটা শুরু করতে হবে এবং কোন কোন কোশ্চেনগুলো এখানে আসতে পারে বা এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হতে পারে। তো কিছু কোশ্চেনারিজ আমি যেমন বানাই সেরকম আমি অলরেডি বানিয়ে রেখেছি, তো সবাই দেখতে থাকো। তো প্রথম একদম বায়োকেমিস্ট্রি শুরুতেই আমি শুরু করছি বিয়ার্স ল এবং ল্যাম্বার্টস ল দিয়ে, যেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি মানে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি একদম বেসিক একটা ব্যাপার, দ্যাট ইজ বিয়ার্স ল এবং ল্যাম্বার্টস ল। হোয়াট ইজ বিয়ার্স ল এন্ড ল্যাম্বার্টস ল, যদি জিজ্ঞেস করে যে ডিফাইন বিয়ার্স ল এন্ড ল্যাম্বার্টস ল, আমি সবাইকে একটা কথাই বলবো যে যেমন আমি আগেও বহুবার বলেছি যে বইয়ে পড়ে মুখস্থ করে সেই ডেফিনেশন বলার থেকে নিজে বুঝে সেই ডেফিনেশন বলাটা অনেক বেটার, এবং সেখানে কিন্তু ইন্টারভিউয়ার অনেক খুশি হন। সুতরাং একটু বুঝে নেওয়া যাক যে বিয়ার্স ল জিনিসটা কি। বিয়ার্স ল হচ্ছে, বিয়ার্স ল বলছে একটি সলিউশনের অ্যানালাইটের কনসেন্ট্রেশন যত বেশি হবে তার অ্যাবজর্বেন্স তত বেশি হবে। তাহলে আমরা বলতে পারি একটি স্যাম্পেলের বা একটি সলিউশনের অ্যাবজর্বেন্স তার মধ্যে অবস্থিত যে অ্যানালাইট রয়েছে তার কনসেন্ট্রেশনের সমানুপাতিক। অর্থাৎ অপটিক্যাল ডেন্সিটি, আরো যদি সিম্পলি আমি বলতে চাই, অপটিক্যাল ডেন্সিটি ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য স্যাম্পল। তো এখানে আমার কাছে তিনটে সলিউশন রয়েছে এবং তিনটে সলিউশন ধরে নাও কালার সলিউশন। আমি বায়োকেমিস্ট্রির কোনো রিয়াকশনের দিকে যাচ্ছি না। এখানে তিনটি সলিউশন রয়েছে, সলিউশন 1, সলিউশন 2 এবং সলিউশন 3, এবং এখান দিয়ে আমরা একটা লাইট পাস করাচ্ছি এবং লাইটটা এই সলিউশনের মধ্যে দিয়ে পাস হচ্ছে। তাহলে এখানে যে লাইটটি এই সলিউশনের উপর পড়ছে এটাকে বলা হয় ইনসিডেন্ট লাইট, অর্থাৎ যে লাইটটি সলিউশনের উপর পড়ছে তাকে বলা হয় ইনসিডেন্ট লাইট। এবং আমরা দেখতে পাচ্ছি যে লাইটটা সলিউশনের মধ্যে দিয়ে পাস করছে তাকে আমরা বলছি ট্রান্সমিটেড লাইট। তাহলে খুব সহজেই এখান থেকে আমরা বুঝতে পারছি যে যেই স্যাম্পলের কনসেন্ট্রেশন সব থেকে বেশি, এখানে 1 নম্বর স্যাম্পলের কনসেন্ট্রেশন যেহেতু সব থেকে বেশি, সেহেতু এখানে ট্রান্সমিটেন্স কম বা ট্রান্সমিটেড লাইটের পরিমাণটা কম। তাহলে ট্রান্সমিটেড লাইটের পরিমাণ কম হলে অবশ্যই সেখানে অ্যাবজর্বেন্স বেশি হবে। নাও হোয়াট ইজ অ্যাবজর্বেন্স? অ্যাবজর্বেন্স বা অপটিক্যাল ডেন্সিটি আমরা বলতে পারি অ্যাবজর্বেন্স হচ্ছে এমন একটা ফেনোমেনন যেখানে the amount of light to be absorbed by a colored solution. তাহলে absorbance is a phenomenon in which a color solution, the amount of light is absorbed by a color solution. তাহলে যত বেশি কালার অ্যাবজর্ব করবে, যত বেশি কালার অ্যাবজর্ব করবে, শোষণ করবে, তার যে অপটিক্যাল ডেন্সিটি বা তার যে অ্যাবজর্বেন্স সেটা কিন্তু বেশি হবে। এবং আমরা এখান থেকে পরিষ্কার, ছবি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে দুটো সলিউশন, এখানে তিনটে সলিউশন রয়েছে। 1 নম্বর সলিউশনের কনসেন্ট্রেশন যেহেতু সব থেকে বেশি সেহেতু এখানে অ্যাবজর্বেন্স বেশি। তাহলে আমরা বলতে পারি একটি স্যাম্পেলের যে অ্যাবজর্বেন্স যত বেশি হবে তার যে ট্রান্সমিটেন্স তত কম হবে। এটা আমরা খুব সহজেই বলতে পারি। এবং এই যে ট্রান্সমিটেড লাইট ফটোডায়োডের মাধ্যমে, অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একটা অপটিক্যাল ডেন্সিটি দেখতে পাবো। তো একটু দেখে নেওয়া যাক, যেহেতু এটা সব থেকে বেশি কনসেন্ট্রেটেড বা এখানে যেহেতু অপটিক্যাল ডেন্সিটি সব থেকে বেশি, সেহেতু এটার আমরা ওডি পেলাম ধরো 0.99, এটা অপটিক্যাল ডেন্সিটি পেলাম। সেকেন্ডটা যেহেতু একটু কম গাঢ় বা এর সলিউশনটার কালারটা যদি একটু কম হালকা লাইটার, তাহলে এখানে আমরা আরেকটু কম পেতে পারি, 7-8 পেলাম। এবং যেহেতু 3 নম্বর স্যাম্পলটির কনসেন্ট্রেশন বা এখানে যে অপটিক্যাল ডেন্সিটি যেহেতু আরো কম, সেহেতু এখানে আমরা দেখছি এর অপটিক্যাল ডেন্সিটি হয়ে গেল আরো কম। তাহলে এটাই হচ্ছে বিয়ার্স ল, অর্থাৎ
একটি স্যাম্পেলের অপটিক্যাল ডেন্সিটি ইজ প্রপোর্শনাল টু ইটস কনসেন্ট্রেশন অফ দ্য অ্যানালাইট। অর্থাৎ একটা স্যাম্পেলের যদি আমরা অপটিক্যাল ডেন্সিটি দেখি, অপটিক্যাল ডেন্সিটি যত বেশি হবে তার মানে হচ্ছে স্যাম্পেলের কনসেন্ট্রেশন তত বেশি, বা স্যাম্পেলের কনসেন্ট্রেশন যত বেশি হবে অপটিক্যাল ডেন্সিটি তত বেশি হবে। এটাকে বলা হয় বিয়ার্স ল। সেকেন্ড হচ্ছে ল্যাম্বার্টস ল। ল্যাম্বার্টস ল কি বলছে? ল্যাম্বার্টস ল বলছে একটি স্যাম্পেলের অ্যাবজর্বেন্স তার অপটিক্যাল লেন্থ অফ অপটিক্যাল পাথের উপর ডিপেন্ড করে। লেন্থ অফ অপটিক্যাল পাথে যাওয়ার আগে আমরা দুটো এখানে ছবি দেখছি। তো এখানে একটি সলিউশন রয়েছে, একটিকে আমরা টিউব নাম্বার 1 এ নিয়েছি, আর একটিকে আমরা টিউব নাম্বার 2 তে নিয়েছি। তাহলে আমরা যদি দেখি কোন টিউবের ডায়ামিটার বেশি, দুটোতেই কিন্তু একই সলিউশন রয়েছে। অর্থাৎ টিউব নাম্বার 1 এও যা সলিউশন রয়েছে, টিউব নাম্বার 2 তে আমরা একই সলিউশন রেখেছি। তাহলে হিসাব মতো এটা হওয়া উচিত দুটো সলিউশনের অপটিক্যাল ডেন্সিটি একই হওয়া উচিত, এবং আমরা বলতে পারি যে দুটি সলিউশনের মধ্যে একই পরিমাণে অ্যানালাইট প্রেজেন্ট রয়েছে বা একই পরিমাণে কালার প্রেজেন্ট রয়েছে। কিন্তু ল্যাম্বার্টস ল বলছে যে একটি স্যাম্পলের অ্যাবজর্বেন্স is depends on or is proportional to the length of its optical path, অর্থাৎ থিকনেস। তো কোন টিউবের থিকনেস এখানে বেশি? এখানে অবশ্যই থিকনেস বেশি হচ্ছে 2 নম্বর টিউবের থিকনেস বেশি। তাহলে থিকনেস বেশি, ধরো এটা 2 সেন্টিমিটার থিকনেস, মানে এর যে ডায়ামিটার সেটা 2 সেন্টিমিটার, আর 1 নম্বর টিউবের যে ডায়ামিটার সেটা হলো 1 সেন্টিমিটার। তাহলে দুটো স্যাম্পল যদিও একই হয়, একই রকম সলিউশন রয়েছে, যেহেতু এর লেন্থ অফ অপটিক্যাল পাথ, অর্থাৎ যেহেতু এর থিকনেস কম বা বেশি, সেহেতু কিন্তু তার অ্যাবজর্বেন্স, যেই টিউবের অপটিক্যাল পাথের লেন্থ বেশি তার অ্যাবজর্বেন্সও বেশি। অর্থাৎ 2 নম্বর টিউবের খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেহেতু থিকনেস বেশি, ফলে এই স্যাম্পলটা যদিও একই রকম স্যাম্পল আমরা এখানে রেখেছি, যেহেতু টিউবের থিকনেস বা টিউবের অপটিক্যাল যে পাথওয়ে রয়েছে সেই অপটিক্যাল পাথওয়ের লেন্থ যদি যেহেতু বেশি, সেহেতু 2 নম্বর স্যাম্পলের অ্যাবজর্বেন্স বেশি হবে। আবার যেহেতু 1 নম্বর স্যাম্পলের মানে 1 নম্বর টিউবটি যেহেতু এর অপটিক্যাল পাথের লেন্থ 1 সেন্টিমিটার, মানে 2 সেন্টিমিটার থেকে কম, সুতরাং এক্ষেত্রে তার অ্যাবজর্বেন্স কিন্তু কম হবে। অর্থাৎ অপরদিকে বলতে গেলে 1 নম্বর টিউবের ট্রান্সমিটেন্স, লাইটের ট্রান্সমিটেন্স বেশি হবে, এবং 2 নম্বর স্যাম্পলের ক্ষেত্রে বা 2 নম্বর টিউবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সমিটেন্স কিন্তু কম হবে। মানে কত কম হবে না, 1 নম্বর টিউবের থেকে কম। তো এটাই হচ্ছে ল্যাম্বার্টস ল। তাহলে বিয়ার্স ল এবং ল্যাম্বার্টস লকে আমরা এইভাবে বলতে পারি। তাহলে যদি আমরা এটা হচ্ছে তাহলে অ্যাবজর্বেন্স যেহেতু কনসেন্ট্রেশনের সঙ্গে সমানুপাতিক এবং অ্যাবজর্বেন্স হচ্ছে লেন্থ অফ অপটিক্যাল পাথের উপর সমানুপাতিক, সুতরাং এটাকে আমরা একত্রিত করে দিতে পারি, অর্থাৎ অ্যাবজর্বেন্স প্রপোর্শনাল টু সি ইন্টু এল, এবং এটাকে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু সি ইন্টু এল ইন্টু এপসিলন। এপসিলন হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো এটাকে আমরা বলা হয় বিয়ার্স এবং ল্যাম্বার্টস ল। তাহলে এইভাবে আমরা বিয়ার্স ল ল্যাম্বার্টস লকে খুব সহজেই এক্সপ্লেন করতে পারি। নাও move to the second question. How many filters in a colorimeter? তো কলোরিমিটারে কতগুলি ফিল্টার রয়েছে, বা এই কলোরিমিটারের যে রেঞ্জ, সেই রেঞ্জটা এবার আমরা একটু দেখে নিই। কলোরিমিটার একদম বেসিক একটা ইনস্ট্রুমেন্ট, যার মাধ্যমে যে কোনো আমরা একটা কালার সলিউশনের অপটিক্যাল ডেন্সিটি মাপতে পারি। তো আমরা যদি কলোরিমিটারকে বিবেচনা করি, তাহলে কলোরিমিটারের যে অপটিক্যাল লেন্থ বা অপটিক্যাল রেঞ্জ যেটা, সেটা হচ্ছে 400 টু 700। তাহলে 400 থেকে 700-র মধ্যে তার রেঞ্জ থাকছে। 400 মানে হচ্ছে ব্লু ব্লু কালার, এবং 700 মানে হচ্ছে এটাকে আমরা বলছি রেড রেড কালার। তাহলে 400 থেকে 700 এই রেঞ্জের মধ্যে আমার কলোরিমিটারের ক্ষেত্রে এই রেঞ্জটা থাকছে। যদি এটা সেমি অটোমেটিক অ্যানালাইজার হয়, আমরা জানি যে কলোরিমিটারের ক্ষেত্রে আমরা ইউভি রেঞ্জ পাই না। ইউভি রেঞ্জ পেতে গেলে আমাদের 400 নিচে নামতে হবে, 340 380-তে যেতে হবে, যেটা সেমি অটোতে অ্যাভেলেবেল। সুতরাং সেমি অটোতে কি হয়, আরো ফিল্টারের সংখ্যা অনেক বেশি থাকে। কিন্তু কলোরিমিটারের ক্ষেত্রে আমরা 400 থেকে বা 430 থেকে বা 420 থেকে 700 বা 750 এর মধ্যে আমরা রেঞ্জের মধ্যে পাই। সুতরাং এই রেঞ্জের মধ্যে আমরা যে কোনো কালার সলিউশনকে মাপতে পারছি। তাহলে এই ফিল্টার ইউজ করে আমরা কলোরিমিটারকে ইউজ করে আমরা যে কোনো সলিউশনে মাপতে পারছি। তাহলে হাউ মেনি ফিল্টার্স অফ কলোরিমিটার, তাহলে আমরা বলতে পারি এর রেঞ্জটা হচ্ছে 400 টু
700 অথবা কোনো কোনো ফিল্টারে 650 ন্যানোমিটার। Now question number 45. Monochromator used in semi-automatic analyzer. মনোক্রোমাটার মানে আমরা জানি যে সেমি অটোমেটিক অ্যানালাইজার অথবা ফুল অটোমেটিক অ্যানালাইজার বা ক্যালোরিমিটার যেখানেই আমরা লাইট ইউজ করি, তাহলে একটা স্যাম্পেলের কনসেন্ট্রেশনকে মাপতে গেলে আমাদের কি ইউজ করতে হবে? লাইট ইউজ করতে হবে। আমরা এখানে কি ইউজ করি? হ্যালোজেন লাইট ইউজ করি। এই হ্যালোজেন লাইট আমরা জানি কি? আমরা জানি যে এই হ্যালোজেন যে লাইট দ্যাট কম্প্রাইজেস অফ 7 কালার, যেটাকে ভিজুয়াল বলা হয়, তোমরা সবাই জানো। তো এখানে কি করা হয়? এখানে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ফিল্টার। তাহলে মনোক্রোমাটরকে আমরা ইউজ করি ফিল্টার। তাহলে আমরা এখানে ফিল্টার ইউজ করতে পারি। দিস ইজ দ্য ফিল্টার। আমার যে ফিল্টারটি দরকার সেই ফিল্টারটি আমি সেটা কলোরিমিটার হোক বা সেমি অটোমেটিক অ্যানালাইজার হোক, সেখানে আমি আমাদের চাহিদা মতো বা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ফিল্টার সেট করতে পারি। মনোক্রোমাটার কথাটির অর্থ এখানে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে ধরো আমার কোনো একটা সলিউশনের অপটিক্যাল ডেন্সিটি মাপার জন্য গ্রিন কালার দরকার, গ্রিন লাইট দরকার। তাহলে কি হচ্ছে? আমরা এখানে দেখো, এখানে এই লাইটটা এই গ্রিন ফিল্টারের মধ্যে দিয়ে যখন এন্টার করছে তখন দ্য হোয়াইট লাইট উইল বিকাম গ্রিন। দিস ইজ দ্য কনসেপ্ট অফ দ্য ফিল্টার। এটা এর থেকে আমরা ফিল্টারের কনসেপ্টটা বুঝতে পারছি। এবং এটা যদি স্পেকট্রোফটোমিটার হয়, এটা আমি এতক্ষণ বলছিলাম সেমি অটোমেটিক অ্যানালাইজার বা কলোরিমিটার, এটা যদি স্পেকট্রোফটোমিটারের যে মনোক্রোমাটা সেটা কিন্তু একটু আলাদা। এখানে আমরা প্রিজম অথবা গ্রেটিং ইউজ করি। তাহলে এখানে আমরা প্রিজম বা গ্রেটিং ইউজ করি। আমরা জানি যে একটি প্রিজমের মধ্যে দিয়ে যখন লাইট পাস হয় তখন কি হয়? এই লাইটটি কিন্তু বিভিন্ন কালারে, অর্থাৎ 7টি কালারে এরকম ভাবে ভাগ হয়ে যায়। তো আমরা স্পেকট্রোফটোমিটারের ক্ষেত্রে আমরা এই প্রত্যেকটি লাইটকে আলাদা আলাদা ভাবে কাজে লাগাতে পারি। এবং এখানে একটি স্লিট বা অ্যাপারচার থাকে, সেই অ্যাপারচার গুলোকে আমাদের সেট করতে হয়। সেট করলে আমরা আলটিমেটলি আমাদের ডিজায়ার যে ওয়েভলেন্থ আমরা চাইছি সেটা পেতে পারি। তাহলে এবার যদি আমরা কলোরিমিটারের সঙ্গে বা সেমি অটোমেটিক অ্যানালাইজারের সঙ্গে আমরা স্পেকট্রোফটোমিটার কম্পেয়ার করি, তাহলে আমরা কিছু পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কলোরিমিটার অ্যান্ড সেমি অটোমেটিক অ্যানালাইজার? আমরা দেখেছি কলোরিমিটার অ্যান্ড স্পেকট্রোফটোমিটার। তো স্পেকট্রোফটোমিটারে একটু অ্যাডভান্টেজ আছে কি? এখানে অ্যাডভান্টেজ হচ্ছে এখানে যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থটা হচ্ছে 200 ন্যানোমিটার থেকে 900 ন্যানোমিটার। যদিও নাওএডেজ স্পেকট্রোফটোমিটার আমাদের ল্যাবরেটরিতে এখন ইউজ করা হয় না, ঠিক আছে? এখন ফিল্টার বেসড যেগুলো কলোরিমিটার বা ফিল্টার বেসড সেমি অটোমেটিক অ্যানালাইজার সেগুলো ইউজ করা হয়। কালার্ড অ্যান্ড কালারলেস সলিউশন ইজ মেজার্ড। একটা কথা খুব ভালো করে জেনে রাখতে হবে, কালারলেস সলিউশন যেগুলো, অর্থাৎ যেগুলো স্পেসিফিক্যালি কাইনেটিক রিঅ্যাকশন, সেগুলো কিন্তু আমরা কলোরিমিটারে মাপতে পারি না। সেগুলোর জন্য কিন্তু আমাদের সেমি অটোমেটিক অ্যানালাইজারের দরকার পড়ে। এবং এখানে যেটা বললাম যে মনোক্রোমাটর আমরা প্রিজম অথবা গ্রেটিং ইউজ করতে পারি। নাও মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ ফ্যাক্টর? গিভ এক্সাম্পল হাউ টু ক্যালকুলেট ফ্যাক্টর। এবার আমাকে জানতে চাইছে যে হোয়াট ইজ ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে হচ্ছে concentration of standard divided by OD of standard। যখন আমরা কোনো একটা আননোন স্যাম্পেলের ভ্যালু মাপতে চাইছি, ধরো গ্লুকোজের ভ্যালু মাপতে চাইছি আমরা, একটা আননোন স্যাম্পেল মানে একটা স্যাম্পেলের মধ্যে গ্লুকোজ কতটা পরিমাণে রয়েছে, তাহলে যখন আমরা কলোরিমিটারে গ্লুকোজটাকে মেজারমেন্ট করব, তখন কি হবে? আমরা সেখান থেকে একটা অপটিক্যাল ডেন্সিটি পাবো। তাহলে আমরা একটা ওডি পাবো। কিন্তু ওডি পেলে তো হবে না, ওডি থেকে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা বার করতে হবে। তাই ভ্যালুটা আমরা কিভাবে বার করবো? তাই ভ্যালুটা বার করতে গেলে আমাকে একটা নোন স্যাম্পেলের সঙ্গে বা একটা নোন স্ট্যান্ডার্ডের সঙ্গে সেই ভ্যালুটাকে আমাকে কম্পেয়ার করতে হবে। তো এই কম্পারিজনটা দুভাবে করা যেতে পারে। একটা যেটা বলেছিলাম আগের ক্লাসে, স্ট্যান্ডার্ড কার্ভ অথবা ফ্যাক্টর। তাহলে আমরা কিভাবে বার করতে পারি একটা স্যাম্পলের কনসেন্ট্রেশন আমরা বার করতে পারি এইভাবে, কনসেন্ট্রেশন ইকুয়ালস টু ফ্যাক্টর ইনটু অপটিক্যাল ডেন্সিটি। তাহলে ফ্যাক্টর মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড এবং ডিভাইডেড বাই ওডি অফ স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ফ্যাক্টর। তাহলে এখান থেকে আমরা ফ্যাক্টরের ভ্যালু পেয়ে গেলাম, ধরো এফ পেয়ে গেলাম, এটা ফ্যাক্টরের ভ্যালু। আর ওডি আমি অলরেডি জানি,
ওডি কত হয়েছে। তো সেখান থেকে আমরা কনসেন্ট্রেশন বার করতে গেলে ফ্যাক্টরের সঙ্গে অপটিক্যাল ডেন্সিটিটাকে গুণ করে দেবো। এই অপটিক্যাল ডেন্সিটি হচ্ছে অপটিক্যাল ডেন্সিটি অফ স্যাম্পল, and this optical density is for standard। তাহলে এইভাবে আমরা ফ্যাক্টর বের করার মাধ্যমে কিন্তু এটাকে অনেক সময় ক্যালিব্রেশন ফ্যাক্টরও বলা হয়। তো একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে যে ফ্যাক্টর যখন আমরা ক্যালকুলেট করছি, সেই ফ্যাক্টর যে অপটিক্যাল ডেন্সিটি, সেই অপটিক্যাল ডেন্সিটি যেন ঠিকঠাক হয়। তো দেখো এখানে যদি অপটিক্যাল ডেন্সিটি বেড়ে যায়, তাহলে কিন্তু ফ্যাক্টর কি হবে, কমে যাবে। তাহলে অপটিক্যাল ডেন্সিটি যদি বাড়ে, তাহলে একটি স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন ইজ ফিক্সড, কনসেন্ট্রেশন সেটা আমাকে নোন টু আস। তাহলে কনসেন্ট্রেশন অফ এ স্ট্যান্ডার্ড ইজ নোন টু আস, কারণ ক্যালিব্রেটর বা স্ট্যান্ডার্ডের যে কনসেন্ট্রেশন ইজ অলওয়েজ নোন টু আস, সেটা আমাদের কাছে নোন। এবার কি হচ্ছে, এবার এই ওডি যদি যদি স্ট্যান্ডার্ডের যদি ওডি যা হওয়া উচিত তার থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে কি হবে, ফ্যাক্টর কমে যাবে। তাহলে ফ্যাক্টর কমে গেলে কি হবে, ফ্যাক্টর যদি কমে যায় তাহলে আমাদের স্যাম্পলের কনসেন্ট্রেশনও কমে যাবে। এবং যদি আমরা দেখি যে ফ্যাক্টর অপটিক্যাল ডেন্সিটি ধরো কোনো কারণে কমে গেল, তাহলে তখন কি হবে, তখন ফ্যাক্টর বেড়ে যাবে। তাহলে এই ফ্যাক্টর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কার উপরে, ফ্যাক্টর ডিপেন্ড করে হচ্ছে অপটিক্যাল ডেন্সিটি অফ স্ট্যান্ডার্ডের উপরে। সুতরাং যখন আমরা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট করবো ফ্যাক্টর বার করার জন্য, আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে ফ্যাক্টর ঠিকঠাক মতো বেরোয়। Now move to the question number 47. Why should we use blank? How many types of blank? Give example. তো এটা আমরা সবাই করে থাকি যে যখন একটা কোনো বিশেষ করে যদি কোনো সেই টেস্টটা যদি এন্ড পয়েন্ট হয়, আমি এন্ড পয়েন্ট নিয়ে আসছি পরে। তো আমরা এখানে কি করি, আমরা এখানে তিনটে টিউব নিই। এখানে আমাদের তিনটে টিউব নেওয়া হয়, একটা টিউব, দুটো টিউব এবং তিনটি টিউব। আমরা প্রথমটা লিখি ব্ল্যাঙ্ক, পরেরটা লিখি স্ট্যান্ডার্ড, তারপরটা লিখি টেস্ট। তাহলে ব্ল্যাঙ্ক আমরা কেন ইউজ করছি, দেখো আমাদের যে মেজারমেন্ট গুলি, এগুলো সব হচ্ছে কলোরিমেট্রিক মেজারমেন্ট, অর্থাৎ এখানে আমাদের অপটিক্যাল ডেন্সিটি মাপছি। তো অনেক সময় কি হয়, অনেক সময় রিয়েজেন্ট এর একটা কালার থাকে, রিয়েজেন্টের কালার থাকতে পারে। বা আমরা যখন বিলিরুবিন মেজারমেন্ট করবো, বিলিরুবিন যদি খুব হাই বিলিরুবিন হয়, সেক্ষেত্রে কিন্তু বিলিরুবিনের একটা মানে হাই বিলিরুবিনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু একটা প্লাজমার একটা খুব মানে চেক্স কালার হয়, মানে ডার্ক ইয়েলো কালার হয়। তাহলে সেই কালার গুলোকে নালিফাই করতে গেলে সেই কালার গুলো কি করতে পারে, যেই কালার গুলো ধরো কোনো একটা রিয়েজেন্টের কালার রয়েছে, সেই কালার গুলো কিন্তু আমাদের পুরো প্রসিডিওরটাকে এফেক্ট করতে পারে কিছুটা হলেও। সেই জন্য আমরা কি করছি, সেই জন্য আমরা ব্ল্যাঙ্কটাকে দিয়ে মেশিনকে জিরো সেট করাই, অর্থাৎ ব্ল্যাঙ্কের এগেনস্টে, অর্থাৎ ব্ল্যাঙ্ককে জিরো ধরে। হতেই পারে যে ব্ল্যাঙ্কের হালকা কালার ধরে নাও ব্ল্যাঙ্ক মানে কি, ব্ল্যাঙ্ক মানে রিয়েজেন্ট হ্যাজ স্লাইট কালার। একটা রিয়েজেন্টের খুব, আমি দেখাচ্ছি এখানে, চেষ্টা করছি দেখানো। ধরো রিয়েজেন্টের একদম একটা খুব লাইট কালার ধরো এখানে রয়েছে। তো যেই লাইট কালারটা হয়তো তুমি বা আমি খালি চোখে বুঝতে পারছি না, কিন্তু একটা হালকা কালার হয়তো রয়েছে ব্ল্যাঙ্কের মধ্যে। এখন এই রিয়েজেন্টের কালারটা কিন্তু কালার অফ দ্য রিয়েজেন্ট ইটসেলফ ক্যান এফেক্ট দ্য রেজাল্ট। তখন আমরা কি করবো, তখন আমরা স্ট্যান্ডার্ডের যে ওডিটা পাবো বা টেস্টের যে ওডিটা পাবো, আমরা কি করবো, এই ওডি থেকে আমরা ব্ল্যাঙ্কের যে অপটিক্যাল ডেন্সিটি পেলাম সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি হলো, তাহলে ব্ল্যাঙ্ক সেটা বাদও দিতে পারি, অথবা আমরা সেটা দিয়ে জিরো সেট করতেও পারি, কোনো অসুবিধা নেই। ব্ল্যাঙ্ক দিয়ে আমরা জিরো সেট করতে পারি। যে জিরো সেট করা মানে হচ্ছে আমরা মেশিনকে বলে দিচ্ছি যে তুমি যে রেজাল্টটা দেবে সেটা কিন্তু ব্ল্যাঙ্কের এগেনস্টে দেবে। তো এই ব্ল্যাঙ্কের ইউটিলাইজেশন অফ ব্ল্যাঙ্ক ইজ টু এলিমিনেট দ্য কালার অর টু অ্যাভয়েড দ্য কালার অফ দ্য রিয়েজেন্ট অর স্যাম্পল। তো অনেক ধরনের ব্ল্যাঙ্ক হয়, ডিস্টিল ওয়াটার ব্ল্যাঙ্ক হতে পারে, রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক হতে পারে, এবং অবশ্যই স্যাম্পল ব্ল্যাঙ্ক হতে পারে। তো প্রথম যেটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে সমস্ত ব্ল্যাঙ্কগুলি ইউজ করি, মানে কমনলি যে সমস্ত ব্ল্যাঙ্কগুলি ইউজ করি, সেগুলি সবই হচ্ছে রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক, কারণ রিয়েজেন্ট ইটসেলফ হ্যাজ কালার। তাহলে রিয়েজেন্ট ব্ল্যাঙ্কে আমরা কি ইউজ করি, রিয়েজেন্ট ব্ল্যাঙ্কে আমরা রিয়েজেন্ট দিই প্লাস দি ডিস্টিল ওয়াটার, এটাকে বলে রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক। এবং অপর একটি ব্ল্যাঙ্ক হচ্ছে স্যাম্পল ব্ল্যাঙ্ক। স্যাম্পল ব্ল্যাঙ্কে আমরা কি ইউজ করি, স্যাম্পল ব্ল্যাঙ্কে আমরা ইউজ করি রিয়েজেন্ট প্লাস স্যাম্পল ইটসেলফ। এই স্যাম্পল ব্ল্যাঙ্ক আমরা ইউজ করি একটি টেস্টের ক্ষেত্রে, যেটির নাম হলো বিলিরুবিন টেস্ট। বিলিরুবিন টেস্টে স্যাম্পল ব্ল্যাঙ্ক কিন্তু ইউজ করা হয়। এবং বাকি যে অ্যাসে গুলো রয়েছে বা বাকি যে এস্টিমেশন গুলো রয়েছে, সেখানে আমরা রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক বা ডিস্টিল ওয়াটার ব্ল্যাঙ্ক ইউজ করতে পারি। তাহলে
পারপাস অফ দ্য ব্ল্যাঙ্ক, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং ব্ল্যাঙ্ক? পারপাস অফ ইউজিং ব্ল্যাঙ্ক মানে হচ্ছে যে ব্ল্যাঙ্কের রিএজেন্টের জন্য যে অ্যাবজর্বেন্সটা আসবে, মানে রিএজেন্টের কালারের জন্য যে অ্যাবজর্বেন্সটা আসবে সেই অ্যাবজর্বেন্সটাকে আমাদের অমিট করতে হবে, না হলে ইট উইল এফেক্ট দ্য কনসেন্ট্রেশন অফ দ্য স্যাম্পল বা অ্যানালাইট। এবং রিএজেন্টের ব্ল্যাঙ্কে যদি আমরা এক্সাম্পল দেখতে চাই তাহলে আমরা বলতে পারি গ্লুকোজ, আমরা বলতে পারি গ্লুকোজ। এবং স্যাম্পল ব্ল্যাঙ্কে যদি এক্সাম্পল দেখি তাহলে আমরা বলতে পারি বিলিরুবিন। নাও কোশ্চেন নাম্বার 47 হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 48, what is endpoint and kinetic reaction and fixed time kinetic reaction, give example। তাহলে এটা একটু বুঝে নেওয়া যাক যে বিভিন্ন ধরনের রিয়াকশন আমরা জানি যে বিভিন্ন রকম রিয়াকশন হয়, তো এই ব্যাপারটা একটুখানি বুঝে নেওয়া যাক। যত রকম ক্লিনিক্যাল কেমিস্ট্রির অ্যানালাইসিস আছে, যত রকম ক্লিনিক্যাল কেমিস্ট্রির অ্যানালাইসিস হয়, তার মধ্যে আমরা 3 রকম রেজাল্ট দেখতে পাই। একটা হচ্ছে এন্ড পয়েন্ট, একটি হচ্ছে ফিক্সড টাইম এবং একটি হচ্ছে কাইনেটিক। এন্ড পয়েন্ট জিনিসটা কি? এন্ড পয়েন্ট তোমরা যারা গ্লুকোজ এস্টিমেশন করেছো তোমরা সবাই সেটা জানো যে এন্ড পয়েন্ট মানে হচ্ছে একটি রিয়াকশন কমপ্লিটলি এন্ড হয়ে গেল বা একটি রিয়াকশন শেষ হয়ে গেল, তারপর আমরা যে প্রোডাক্টটা বেরোলো বা যে প্রোডাক্টটা তৈরি হলো সেই প্রোডাক্টটার আমরা অপটিক্যাল ডেন্সিটি মেজারমেন্ট করছি, সেটাকে বলা হয় এন্ড পয়েন্ট মেথড। এখানে দেখো আমরা গ্লুকোজ মেজারমেন্টের সময় কি করি? গ্লুকোজ মেজারমেন্টের সময় আমরা 1000 মাইক্রোলিটার রিএজেন্ট দিই এবং 10 মাইক্রোলিটার স্যাম্পল দিই, এবং এটাকে আমরা 5 মিনিট ইনকিউবেশন করি। ইনকিউবেশনের পর এই স্যাম্পল এবং স্ট্যান্ডার্ডের যে অপটিক্যাল ডেন্সিটি সেটাকে মেজারমেন্ট করা হয়। এখানে অ্যাকচুয়ালি কি হয়? এখানে অ্যাকচুয়ালি যে গ্লুকোজের যে রিয়েজেন্ট গটপট মেথড যদি আমি বলি গটপট মেথড, এই গটপট মেথডে কি হয়? গটপট মেথডে অল গ্লুকোজ মলিকুলস আর কনভার্টেড টু কুইনোনিমাইন রেট। অল গ্লুকোজ মলিকুল ইজ কনভার্টেড টু কুইনোনিমাইন রেট। তাহলে এখানে কোনো রকম আর গ্লুকোজ মলিকুল অবশিষ্ট থাকে না। তাহলে এখানে দেখো আমি দেখিয়েছি 1 2 3 4 5 6 7খানা গ্লুকোজ মলিকুল ধরো এই স্যাম্পলের মধ্যে ছিল, 7খানা মলিকুলই কিন্তু সে কনভার্টেড হয়েছে কুইনোনিমাইন রেটে কনভার্ট হয়েছে, এবং এখানে রিয়াকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রিয়াকশন আর কিন্তু হবে না। সেই কারণের জন্য এই রিয়াকশনটাকে বলা হয় এন্ড পয়েন্ট মেথড। দিস ইজ কল্ড এন্ড পয়েন্ট মেথড। এবার যদি আমরা বলি কাইনেটিক মেথড, হোয়াট ইজ কাইনেটিক মেথড? কাইনেটিক মেথড এমন একটি মেথড, এই স্পেসিফিক্যালি কাইনেটিক মেথড গুলো আমরা ইউজ করি বিভিন্ন ধরনের এনজাইম ডিটেকশনের জন্য, যেমন এসজিওটি, এসজিবিটি, অ্যালকালাইন ফসফেটেজ, সিপিকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কাইনেটিক রিয়াকশনে কি হয়, যে কোনো কাইনেটিক রিয়াকশনে একটি এনজাইম তার সাবস্ট্রেটের সঙ্গে রিয়াকশন করে। তাহলে এনজাইম উইল রিঅ্যাক্ট উইথ সাবস্ট্রেট এবং একটি প্রোডাক্ট তৈরি হয়, এবং ইট উইল প্রডিউস ইট উইল ইয়েল্ড এ প্রোডাক্ট। তো এখানে আমরা কি করি? এখানে আমরা কতটা প্রোডাক্ট ফাইনালি তৈরি হলো সেটাকে আমরা মাপবো না। যেমনটা আমরা গ্লুকোজ গড়পড়ে মাপছিলাম, আমরা কি করছিলাম? গ্লুকোজটা থেকে কতটা কুইনোনিমাইন রেট তৈরি হলো সেটাকে আমরা এখন মেজারমেন্ট করছিলাম। কিন্তু যেগুলো কাইনেটিক মেথডে কিন্তু আমরা মনে রাখতে হবে, আমরা এখানে কিন্তু কতটা প্রোডাক্ট ফাইনালি তৈরি হচ্ছে বা রিয়াকশনটা কখন শেষ হবে সেটার উপর ডিপেন্ড করছি না। আমরা এখানে মাপছি যে রিয়াকশনটা কতটা স্পিডে হচ্ছে, বা আমরা এখানে মাপছি অ্যাকচুয়ালি রেট অফ রিয়াকশন। আমরা এখানে কি মাপি? এখানে আমরা মাপি রেট অফ রিয়াকশন, অর্থাৎ একটা রিয়াকশন কত দ্রুত গতিতে হচ্ছে। তাহলে একটি রিয়াকশনের রেট যত বেশি হয় তার মানে হচ্ছে সেই রিয়াকশনে যে অ্যানালাইট রয়েছে সেই অ্যানালাইটের কনসেন্ট্রেশন বেশি। যদি রেট অফ রিয়াকশন কম হয় তাহলে আমাকে বুঝতে হবে যে সেই স্যাম্পলের মধ্যে সেই স্পেসিফিক এনজাইমের যে কনসেন্ট্রেশন সেটি কম রয়েছে। তাহলে এটি হচ্ছে কাইনেটিক মেথড। তাহলে কাইনেটিক মেথড আবার দু ধরনের হয়, একটিকে বলে ইউভি কাইনেটিক মেথড আর একটিকে বলা হয় ভিজিবল কাইনেটিক মেথড। ইউভি কাইনেটিক মেথডে কি করা হয়? ইউভি কাইনেটিক মেথডে যে কোনো এনজাইমেটিক অ্যাক্টিভিটিকে মাপার জন্য আমরা 340 ন্যানোমিটার ওয়েভলেন্থ ইউজ করি, সেই জন্য এটাকে বলে ইউভি কাইনেটিক মেথড। আর ভিজিবল কাইনেটিক মানে যেখানে আমরা 340 বেশি, অর্থাৎ যেগুলো ভিজিবল রেঞ্জের মধ্যে যে লাইট গুলো পড়ে সেই লাইট গুলোকে ইউজ করে যখন আমরা কাইনেটিক মেথডকে অ্যাপ্লাই করি কোনো অ্যানালাইটের কনসেন্ট্রেশন মাপার জন্য, তখন তাকে বলা হয় ভিজিবল কাইনেটিক মেথড। তাহলে এই হলো কাইনেটিক এবং এই হলো এন্ড পয়েন্ট। এবং অবশ্যই কাইনেটিক মেথড নিয়ে আমি পরে ডিসকাস করছি একটু পরে। এবার দেখে নেওয়া যাক ফিক্সড টাইম জিনিসটা কি। এই ফিক্সড টাইম
জাস্ট বলতে পারি যে এন্ড পয়েন্ট এবং কাইনেটিকের দুটো সম্মিশ্রণে তৈরি হচ্ছে ফিক্সড টাইম। অর্থাৎ এন্ড পয়েন্টের মানে কাইনেটিক ফিক্সড টাইমের মধ্যে বা ফিক্সড টাইম করার সময় 2 পয়েন্ট কাইনেটিকও বলা হয়, বা এটাকে বলা হয় ফিক্সড টাইম কাইনেটিক মেথড বা ফিক্সড টাইম বা রেট অফ রিঅ্যাকশন এরকম বলা হয়। তো এখানে কি করা হয়, এখানে এন্ড পয়েন্টও রয়েছে আবার কাইনেটিকও রয়েছে। তো এই ফিক্সড টাইম কাইনেটিকটা সাধারণত আমরা ইউজ করি খুব ইম্পর্টেন্ট একটা এক্সকিউটরি মার্কার যেটাকে বলে ক্রিয়েটিনিন, সেটাকে মেজারমেন্ট করার জন্য। তো ক্রিয়েটিনিন কি মেথডে করা হয়? ক্রিয়েটিনিন মেথড আমরা করি যেটাকে বলে মডিফাইড জেবস কাইনেটিক মেথড, মডিফাইড জেবস কাইনেটিক মেথড বা মডিফাইড জেবস মেথড। এখানে কি করা হয়, এখানে এই মেথডের ক্ষেত্রে এটাকে অনেক সময় 2 পয়েন্ট কাইনেটিকও বলা হয়। 2 পয়েন্ট কাইনেটিক, 2 পয়েন্ট কেন? কারণ এখানে আমরা দুখানা রিডিং নিই অ্যাকচুয়ালি। এটা এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্টে যদি আমরা এন্ড পয়েন্ট রিডাকশনটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি এবং যদি আমরা এক্স অ্যাক্সিসের টাইমকে রাখি এবং ওয়াই অ্যাক্সিসে যদি আমরা অপটিক্যাল ডেন্সিটিকে রাখি, তাহলে এরকম একটা আমরা গ্রাফ পেতে পারি। এটা হচ্ছে এন্ড পয়েন্টের ক্ষেত্রে। আর ফিক্সড টাইম যেটা বললাম আমি, ফিক্সড টাইম মানে হচ্ছে এটা এন্ড পয়েন্ট এবং কাইনেটিক দুটোই এর মধ্যে রয়েছে। এখানে কি করছি আমরা, ফিক্সড টাইম কাইনেটিকে আমরা দুটো রিডিং নিচ্ছি, একটা 30 সেকেন্ডে নিচ্ছি, একটা 60 সেকেন্ডে নিচ্ছি। অর্থাৎ আমরা একটি স্যাম্পলের একটি রিয়েজেন্ট নেওয়া হলো, ক্রিয়েটিনিনের রিয়েজেন্ট, অ্যালকালাইন পিকচার সলিউশন নেওয়া হলো, অ্যালকালাইন পিকচার সলিউশনের মধ্যে আমরা ব্লাড অ্যাড স্যাম্পল অ্যাড করলাম। স্যাম্পল অ্যাড করার পর সঙ্গে সঙ্গে আমাদের মেশিনে সেটাকে অ্যাসপিরেট করতে হবে এবং মেশিন কি করবে, মেশিন 30 সেকেন্ড পর একটি অপটিক্যাল ডেন্সিটি দেবে এবং 60 সেকেন্ড পর একটি অপটিক্যাল ডেন্সিটি দেবে এবং এই দুটো অপটিক্যাল ডেন্সিটিকে মাইনাস করে এখান থেকে আমরা ডেল্টা অ্যাবজর্বেন্স পাবো। ডেল্টা অ্যাবজর্বেন্সের সঙ্গে ফ্যাক্টর যখন আমরা গুণ করছি তখন আমরা অ্যাকচুয়াল ক্রিয়েটিনিনের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে ক্যালকুলেশনটা কি, এখানে ক্যালকুলেশন যে ডেল্টা অ্যাবজর্বেন্স, ডেল্টা অ্যাবজর্বেন্স মানে কি, ডেল্টা অ্যাবজর্বেন্স মানে হচ্ছে চেঞ্জ অফ অ্যাবজর্বেন্স পার মিনিট। ডেল্টা অ্যাবজর্বেন্স ইনটু ফ্যাক্টর। তাহলে এক্ষেত্রে আমরা কি করছি না, ডেল্টা অ্যাবজর্বেন্সের সঙ্গে ফ্যাক্টর গুণ করলেই আমরা ক্রিয়েটিনিনের ভ্যালু পেয়ে যাচ্ছি। এবার কথা হচ্ছে যে এটাকে কেন আমরা ফিক্সড টাইম বা কেন 2 পয়েন্ট কাইনেটিক বলছি। যখন ক্রিয়েটিনিন এস্টিমেশন করা হয় আমাদের যে ব্লাড রয়েছে সেখানে প্রচুর নন ক্রিয়েটিনিন প্রোডাক্টও থাকতে পারে বা প্রচুর নন ক্রিয়েটিনিন সাবস্টেন্স থাকে যেগুলো অ্যালকালাইন পিক্রিয়েটের সঙ্গে রিঅ্যাকশন করে অরেঞ্জ কালার কম্পাউন্ড তৈরি করতে পারে। আমরা জানি যে অ্যালকালাইন পিক্রিয়েটের সঙ্গে যখন ক্রিয়েটিন রিঅ্যাকশন করে তখন একটি অরেঞ্জ কালার কম্পাউন্ড তৈরি হয় এবং ওই অরেঞ্জ কালার কম্পাউন্ডটাকে আমরা কলোরিমেট্রিক্যালি মেজারমেন্ট করি। তো আমাদের ব্লাডে এমন কিছু নন ক্রিয়েটিনিন প্রোডাক্ট রয়েছে যেগুলো কিনা অ্যালকালাইন পিক্রিয়েটের সঙ্গে রিঅ্যাকশন করে। তো এই যে নন ক্রিয়েটিনিন প্রোডাক্ট, দিস পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে নন ক্রিয়েটিনিন প্রোডাক্ট গুলো রিঅ্যাকশন করে, এটা 30 সেকেন্ডের মধ্যে এরা সব রিঅ্যাকশন করে ফেলে। অর্থাৎ এখানে আমি যে 30 সেকেন্ডের কথাটা বলেছি, 30 সেকেন্ডের মধ্যে সমস্ত নন ক্রিয়েটিনিন প্রোডাক্ট কিন্তু উইল রিঅ্যাক্ট এবং 30 সেকেন্ডের পর থেকে অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু যেগুলো ক্রিয়েটিনিন অ্যাকচুয়ালি ক্রিয়েটিনিন সেগুলো রিঅ্যাকশন করে ফেলে। তাহলে আমরা টোটাল যে ওডিটা পেলাম, ধরো এটা টোটাল ওডি পেলাম আমি। এই টোটাল ওডি থেকে যদি আমি এইটাকে মাইনাস করে দিই, এই অপটিক্যাল ডেন্সিটিকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা অ্যাকচুয়ালি এই ওডিটা পেয়ে যাব। আমার দরকার হচ্ছে এই অপটিক্যাল ডেন্সিটিটা এবং এই অপটিক্যাল ডেন্সিটিটাকেই আমরা বলছি ডেল্টা অ্যাবজর্বেন্স এবং ডেল্টা অ্যাবজর্বেন্সের সঙ্গে ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করলে আমরা খুব সহজেই আমাদের রেজাল্টটা আমরা পেয়ে যাব। এবং কাইনেটিক মেথডের ক্ষেত্রে কি হয়, কাইনেটিক মেথডের ক্ষেত্রে আমরা কি করি, কাইনেটিক মেথডের ক্ষেত্রে আমরা অনেকগুলো রিডিং নিই, 3টি কি 4টে রিডিং এখানে নেওয়া হয় কাইনেটিকের ক্ষেত্রে এবং এখান থেকে আমরা একই রকম ভাবে ডেল্টা অ্যাবজর্বেন্স বার করি যেরকমটা দেখানো রয়েছে ছবিতে। সেই ডেল্টা অ্যাবজর্বেন্স বার করার পর সেখান থেকে আমরা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে সেই স্পেসিফিক এনজাইমটির কনসেন্ট্রেশন বার করতে পারি। তাহলে এইভাবে কাইনেটিক মেথডকে আমরা ইউটিলাইজেশন করতে পারি। এবার হোয়াট ইজ ল্যাগ টাইম or ডিলে টাইম? হোয়াট ইজ ল্যাগ টাইম or ডিলে টাইম সেটা একটু গ্রাফ থেকে দেখে নেওয়া যাক। ল্যাগ টাইম বা ডিলে টাইম ব্যাপারটা কি? ধরো তুমি এসজিওটি বা এসজিবিটি এস্টিমেশন করছো, তাহলে তুমি কি করবে, তাহলে তুমি 100,000 মাইক্রোলিটার রিয়েজেন্ট নেবে এবং সেখানে তুমি তোমার স্যাম্পল অ্যাড করবে এবং স্যাম্পল অ্যাড করার সঙ্গে সঙ্গেই তোমাকে সেটা মেশিনে অ্যাসপিরেট করতে হবে এবং তুমি যখনই স্যাম্পলটিকে মেশিনে অ্যাসপিরেট করবে তখন থেকে তোমার দেখবে ডিলে টাইম কাউন্ট শুরু হবে। হোয়াট ইজ ডিলে টাইম? ডিলে টাইম, এখানে কোনো রকম মেশিন কোনো রিডিং নেবে না।
ডিলে টাইম মানে কি? ডিলে টাইম মানে হচ্ছে রিএজেন্ট এবং স্যাম্পলকে এই টেম্পারেচারের সঙ্গে অ্যাক্লামেটাইজ করা। অর্থাৎ ডিলে টাইম কি কারণে ইউজ হচ্ছে? ডিলে টাইম আমরা কেন দিচ্ছি? কেন আমরা রিএজেন্ট দেওয়ার পরে সঙ্গে সঙ্গে স্যাম্পলটাকে অ্যাসপিরেট করার পরে 60 সেকেন্ড পর আমরা একটা রেজাল্ট পাচ্ছি, একটা অপটিক্যাল ডেনসিটি পাচ্ছি, সেটাকে বলে ডিলে টাইম। তাহলে ডিলে টাইম কি জন্য কাজে লাগে? হোয়াট হ্যাপেন্স ইন ডিলে টাইম? রিঅ্যাকশন ইজ হ্যাভিং সাম ইন্টারনাল রিঅ্যাকশন হুইচ ইজ গেটিং স্টেবিলাইজ। অর্থাৎ রিঅ্যাকশন অর্থাৎ এই স্যাম্পল বা রিএজেন্টটাকে যখন আমরা অ্যাসপিরেট করলাম, যখন সেটা ফ্লো সেলের মধ্যে গেল, তখন সেটা কি করতে হবে? তখন সেটাকে স্টেবিলাইজ হতে হবে। এবং সেকেন্ড হচ্ছে, এই সমস্ত রকম এনজাইমেটিক রিঅ্যাকশন গুলো 37 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়ে থাকে। সুতরাং রিএজেন্ট অ্যান্ড স্যাম্পল টেক্স টাইম টু অ্যাচিভ 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই কারণের জন্য এটাকে বলা হয় ডিলে টাইম। ডিলে টাইমে কি করা হয়? মেশিন কোনো রকম রিডিং নেয় না, মেশিন কোনো ধরনের কোনো রিডিং নেয় না। এবং যখন ডিলে টাইম কমপ্লিট হয়ে গেল, তখন মেশিন ফার্স্ট রিডিং নেয়। এবং প্রত্যেক 1 মিনিট অন্তর অন্তর মেশিন রিডিং নিতে থাকে, যেমনটা এখানে দেখানো রয়েছে। তাহলে ধরো মেশিন প্রথম একটা রিডিং নিয়েছে ডিলে টাইমে, ফার্স্ট রিডিং নিয়েছে, অর্থাৎ 60 সেকেন্ড পর এই রিডিংটা নেওয়া হয়েছে। এই একটা রিডিং নিল, তারপরে ঠিক 1 মিনিট পর আরেকটা রিডিং নিল, তারপর আরেকটা নিল, তারপর লাস্ট চারটে নিল। অর্থাৎ 4 মিনিট ধরে এই টেস্টটা চলতে থাকবে। অর্থাৎ 4 × 60 মানে 240 মিনিট ধরে আমাদের এই পুরো রিয়াকশনটা চলতে থাকবে। এবং এখানে 60 সেকেন্ড হচ্ছে ডিলে টাইম। এবং রিড টাইম কত? রিড টাইম হলো 180 সেকেন্ড। রিড টাইম আমরা কিভাবে বার করতে পারি? রিড টাইম বার করতে পারি টোটাল টাইম টেকেন মাইনাস ডিলে টাইম। তাহলে আমরা রিড টাইম পেয়ে যাব। এবং এই রিড টাইমের মধ্যে দুটো রিড টাইমের মধ্যে ইন্টারভাল কত? দুটো রিড টাইমের মধ্যে ইন্টারভাল হচ্ছে টোটাল রিড টাইম ডিভাইডেড বাই নাম্বার অফ রিডিং। তাহলে আমরা এখান থেকে ইন্টারভালটা পেয়ে যেতে পারি, যেমনটা এখানে দেখানো রয়েছে। এবার এই 4 মিনিট ধরে চারটি রিডিং মেশিন নেবে, নাম্বার অফ রিডিং হচ্ছে 4টি। এই 4টি রিডিং নেওয়ার পর মেশিন এখান থেকে আবার বাকি বার করবে, ডেল্টা অ্যাবজর্বেন্স বার করবে। ডেল্টা অ্যাবজর্বেন্স মানে নাথিং বাট চেঞ্জেস ইন অ্যাবজর্বেন্স পার মিনিট, এটাকে বলা হয় ডেল্টা অ্যাবজর্বেন্স। তাহলে এই ডেল্টা অ্যাবজর্বেন্স এর মাধ্যমে মেশিন আলটিমেটলি সেটার সঙ্গে ডেল্টা অ্যাবজর্বেন্স কে ক্যালকুলেট করে তার সঙ্গে ক্যালিব্রেশন ফ্যাক্টর গুণ করবে, ক্যালিব্রেশন ফ্যাক্টর বা স্ট্যান্ডার্ড গুণ করবে। গুণ করলেই আমরা আমাদের আমাদের ডিজায়ার্ড ভ্যালুটা পেয়ে যাব। নেক্সট কোশ্চেন। তাহলে আমরা বলতে পারি হোয়াট ইজ ডিলে টাইম? তাহলে ডিলে টাইম মানে হচ্ছে এটা ইনিশিয়াল টাইম ইন হুইচ মেশিন ডাজ নট টেক এনি রিডিং অ্যান্ড মেশিন prepare the reagent or sample to be acclimatized with the 37 degree centigrade, and in this delay time no reaction takes place, and in this delay time uh, the sample and reagent achieve 37 degree centigrade. This is called delay time. Question number 50 কি বলছে? ইন হুইচ বায়োকেমিস্ট্রি অ্যানালাইসিস রিঅ্যাকশন স্লোপ ইজ ডিক্রিজ। এবার রিঅ্যাকশন স্লোপ ব্যাপারটা কি একটু দেখে নেওয়া যাক। হোয়াট ইজ রিঅ্যাকশন স্লোপ? তো আমি একটা রিঅ্যাকশন দেখাই এখানে। তো এসজিওটি রিঅ্যাকশন দেখাচ্ছে। তো এই এসজিওটি রিঅ্যাকশন এটি একটি এনজাইম, যেটি হচ্ছে লিভার ফাংশন টেস্টেড একটি এনজাইম, এবং এটি অবশ্যই একটি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের মার্কারও বটে। তো এই এসজিওটি রিঅ্যাকশনে কি হয়? এখানে এই রিঅ্যাকশনে এটা অবশ্যই একটি ইউভি কাইনেটিক মেথড। এখানে কিন্তু অ্যাবজর্বেন্স কমতে থাকে। অর্থাৎ এখানে কি হয়? অ্যাকচুয়ালি আমরা যদি রিঅ্যাকশনটা একটু ভালো করে দেখি, যদি আমরা প্রিন্সিপালের বা রিঅ্যাকশনটা খুব ভালো করে দেখি, আমরা এখানে দেখতে পাবো যে ফাইনাল যে রিঅ্যাকশন অর্থাৎ এনএডিএইচ থেকে এনএডি প্লাস তৈরি হচ্ছে। যখন এনএডিএইচ থেকে এনএডি প্লাস তৈরি হয় তখন কি হয়? তখন ইট উইল রেজাল্ট ইন ডিক্রিজ ইন অ্যাবজর্বেন্স। দেখো রিঅ্যাকশন স্লোপ এখানে ওই জন্য ডিক্রিজিং হয়েছে। অর্থাৎ যখন আমরা গ্লুকোজের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কি দেখি না, যত টাইম যাচ্ছে অ্যাবজর্বেন্স বাড়ছে। কিন্তু এই রিঅ্যাকশনটাই এমন, রিঅ্যাকশনটার নেচার দেখলেই বুঝতে পারবো। যখন এনএডিএইচ থেকে এনএডি প্লাস তৈরি হচ্ছে, প্রিন্সিপালটা দেখলেই তোমরা বুঝতে পারবে। যখন এনএডিএইচ থেকে এনএডি প্লাস তৈরি হয় তখন কি হচ্ছে? তখন কিন্তু এর অ্যাবজর্বেন্সটা কমছে। এর অ্যাবজর্বেন্সটা কিন্তু আস্তে আস্তে কমছে। তাহলে অ্যাবজর্বেন্স কমলে কি হলো? অ্যাবজর্বেন্স কমলে আমরা রিঅ্যাকশন স্লোপটা পাবো ডিক্রিজ। তাহলে এর যে রিঅ্যাকশন স্লোপটা, এই রিঅ্যাকশন স্লোপটা হচ্ছে ডিক্রিজিং। এটা সেমি অটোমেটিক অ্যানালাইজারে আমরা বুঝতে পারি। এটা হলো ডিক্রিজিং।
আর যদি ইনক্রিজিং হতো তাহলে কি হতো? যদি ইনক্রিজিং হতো, কিছু রিয়াকশন আছে যেগুলো অবশ্যই ইনক্রিজিং, তখন এরকম হতো। দিস ইজ কল্ড ইনক্রিজিং। আমি দুটোই দেখাবো। তাহলে এটি হলো ডিক্রিজিং। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা ডিক্রিজিং এই রিয়াকশন ফ্লো পেতে পারি? একটা হলো এসজিওটি। আবার দেখো সিপিকে টোটাল, সিপিকে টোটাল কিন্তু ইনক্রিজিং, কারণ কি হচ্ছে, গ্রাফটা কিন্তু উপর দিকে উঠছে। তাহলে উপর দিকে গ্রাফ উঠলে সেটা হলো ইনক্রিজিং, আর নিচের দিকে নামলে সেটা হলো ডিক্রিজিং। আবার দেখো এসজিপিটি, এসজিপিটি গ্রাফ দেখো, এসজিপিটি গ্রাফও কিন্তু কি হচ্ছে, ডিক্রিজিং, মানে এইরকম। তাহলে রিয়াকশন স্লোপ ইজ ডিক্রিজিং। তাহলে ডিক্রিজিং রিয়াকশন স্লোপ আমরা কোন ক্ষেত্রে দেখতে পাচ্ছি? দুটো এক্সাম্পল বলতে পারো, একটা হচ্ছে এসজিওটি এবং একটা হচ্ছে এসজিপিটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিক্রিজিং গ্রাফ তৈরি হচ্ছে, এবং এটি হচ্ছে অ্যালকালাইন ফসফরাস। অ্যালকালাইন ফসফরাসের গ্রাফও কিন্তু ইনক্রিজিং কার্ভ। তো যে কোনো কি লিটারেচারের সিস্টেম প্যারামিটারের মধ্যে তোমরা দেখে নিতে পারো যে রিয়াকশন স্লোপটা কি রয়েছে, ইনক্রিজিং না ডিক্রিজিং। তাহলে ইনক্রিজিং বা ডিক্রিজিং ব্যাপারটা কিরকম ভাবে হচ্ছে? ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সেই ফাইনাল প্রোডাক্টটা যত তৈরি হবে তত তার অপটিক্যাল ডেন্সিটি কমবে, বাড়ার থেকে কমবে, তাই তো? তাহলে বাড়ার থেকে কমলে কি হবে? যদি অপটিক্যাল ডেন্সিটি যদি কমতে থাকে, তাহলে তার গ্রাফটা যেটা পাবো আমরা, সেই গ্রাফটা কিন্তু হবে ডিক্রিজিং, নট ইনক্রিজিং। সেটাই এখানে বলেছে। এটা একটু মেশিন যারা চালাও বা মেশিন যারা তোমরা অপারেট করো, তোমরা একটুখানি খেয়াল করলে বুঝতে পারবে যে ব্যাপারটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। হাউ মেনি ফিল্টার্স ইন সেমি অটোমেটিক অ্যানালাইজার? তো সেমি অটোমেটিক অ্যানালাইজারের যে রেঞ্জ, সেটা কিন্তু 340 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। সেমি অটোতে কি হয়? সেমি অটোতে জাস্ট এই ইউভি রেঞ্জের যে লাইট, সেটাও কিন্তু ইনক্লুডেড থাকে। এই সমস্ত যেগুলো ইউভি কাইনেটিক মেথডে যে সমস্ত অ্যানালাইটের মেজারমেন্ট করতে হয়, স্পেসিফিক্যালি এসজিওটি, এসজিপিটি, সিপিকেএমবি, এগুলোর তো আমরা, প্লাস হচ্ছে হেক্সোকাইনেস মেথড, এগুলো সব আমরা 340 ন্যানোমিটারে এতে করে থাকি। সেই জন্য এগুলো এই 340 ন্যানোমিটারের ফিল্টারও কিন্তু আমাদের এখানে ইউজ করতে হয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 52, হাউ হিমোলাইজ ব্লাড এফেক্টস টেস্ট? আমরা এটা বলি যে হিমোলাইজ ব্লাড দিয়ে কিন্তু কোনোভাবেই কোনো টেস্ট করা যাবে না। তো এটা কিভাবে টেস্ট এফেক্ট করতে পারে? প্রথম কথা হচ্ছে, হিমোলাইজ ব্লাড যদি হয় তাহলে ইট উইল ইনক্রিজ দ্য অপটিক্যাল ডেন্সিটি। তাহলে একটি স্যাম্পেলের অপটিক্যাল ডেন্সিটি কিন্তু ওডি কিন্তু বাড়িয়ে দেবে, ওডি উইল বি ইনক্রিজ, কারণ হিমোলাইসিস ব্লাডের কালার রেড। তাহলে ইট উইল ইনক্রিজ দ্য ওডি, অর্থাৎ একটি স্যাম্পেলের কনসেন্ট্রেশন কি হবে, ওডি বাড়লে আমরা জানি কনসেন্ট্রেশন বাড়ে, তাহলে এখান থেকে কনসেন্ট্রেশন কিন্তু বেড়ে যাবে। সেকেন্ড হচ্ছে, হেমোলাইসিস ব্লাড হলে এলডিএইচ, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ ফলসলি বাড়বে, এসজিওটি ফলসলি ইনক্রিজ হবে। এছাড়া পটাশিয়াম, বিং এ ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন, ইট উইল অলসো ইনক্রিজ। তাহলে এই তিনটে জিনিস আমাদের দেখতে হবে। তাহলে অপটিক্যাল ডেন্সিটি বেড়ে যাবে, তাহলে হিমোলাইসিস ব্লাড হয়ে যাওয়া মানে আমাদের অপটিক্যাল ডেন্সিটি বেড়ে যাওয়া। অপটিক্যাল ডেন্সিটি বেড়ে যাওয়া মানে কোনো একটি স্যাম্পেলের কনসেন্ট্রেশন ফলসলি ইনক্রিজ করবে। অপটিক্যাল ডেন্সিটি বাড়লে কি হবে? এলডিএইচ এর পরিমাণ বেড়ে যাবে। কেন এলডিএইচ এর পরিমাণ বাড়বে? কারণ এলডিএইচ এবং এসজিওটির যে আইসো এনজাইম, সেগুলো কিন্তু আরবিসির মধ্যে থাকে। সুতরাং আরবিসি ভাঙলে এলডিএইচ ফলসলি ইনক্রিজ করবে। এবং অবশ্যই এখানে হাইপার ক্যালিমিয়া, সিউডো হাইপার ক্যালিমিয়া তৈরি হবে যদি আরবিসি ভেঙে যায়। তাহলে এইভাবে আমাদের হিমোলাইজ ব্লাড বিভিন্ন টেস্টকে এফেক্ট করতে পারে। এছাড়াও কিছু এনজাইমেটিক রিয়াকশন রয়েছে, যে এনজাইমেটিক রিয়াকশন গুলোর ক্ষেত্রে হিমোলাইসিস বা হিমোগ্লোবিন হিন্ডারেন্স তৈরি করতে পারে। সুতরাং হিমোলাইসিস ব্লাড কিন্তু দিয়ে আমরা কোনো বায়োকেমিক্যাল টেস্ট করতে পারবো না, এবং হিমোলাইসিস ব্লাড সবসময় অ্যাভয়েড করাই উচিত। হিমোলাইসিস আবার বিভিন্ন রকমের হতে পারে। একটা হতে পারে যে পার্শিয়ালি হিমোলাইসিস, গ্রসলি হিমোলাইসিস, যাই হোক না কেন, হিমোলাইসিস এর নেচার যাই হোক না কেন, সেই ব্লাড সবসময় রিজেক্ট করে দেওয়া উচিত। নাও, কোশ্চেন নাম্বার 53, হোয়াট ইজ ডেল্টা অ্যাবজর্বেন্স? Delta absorbance is related to kinetic method. একটু বুঝে নেওয়া যাক হোয়াট ইজ ডেল্টা অ্যাবজর্বেন্স। তো আমি যেমন বললাম যে যখন কাইনেটিক অ্যানালাইসিস আমরা করছি, বা কোনো কাইনেটিক মেথডে যখন আমরা কোনো এনজাইমেটিক অ্যাক্টিভিটি মাপছি, এখানে কিন্তু আমরা ফাইনাল প্রোডাক্ট কি তৈরি হচ্ছে বা সেই জন্য আমরা ওয়েট করছি না, কারণ রিয়াকশন, কারণ এখানে আমাদের যে এনজাইম, সেটা কিন্তু একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এনজাইমের কাজ হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করা, এবং
after the reaction is over, the catalyst or the enzyme remain intact. এটা কিন্তু ইনট্যাক্ট থাকে, এর কোনো চেঞ্জ হয় না। আমরা জানি এনজাইম হচ্ছে এমন একটা কেমিক্যাল বা এমন একটা জৈবিক পদার্থ যেটা আফটার দ্য রিয়াকশন ইজ ওভার ইট রিমেন ইনট্যাক্ট, এটা কিন্তু ইনট্যাক্ট থাকে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত সাবস্ট্রেট রয়েছে ততক্ষণ পর্যন্ত রিয়াকশনটা চলতে থাকে। এই জন্য রিয়াকশনের যে কার্ভটা এটা কিন্তু আমি একদম লম্বা হিসেবে দেখিয়েছি। এবার এগুলো যেমন ফ্ল্যাট হয়ে যাচ্ছে, যেমন এন্ড পয়েন্টটা ফ্ল্যাট হয়ে গেছে বা ফিক্স টাইম কাইনেটিকটা ফ্ল্যাট হয়ে গেছে, এগুলো কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকছে, কারণ এই রিয়াকশনটা কিন্তু চলতে থাকবে। তো এখানে আমরা যেটা মাপবো সেটা হচ্ছে রেট অফ রিয়াকশন, অর্থাৎ একটা রিয়াকশন কত স্পিডে চলছে। যত স্পিডে রিয়াকশন চলছে তত বেশি ডেল্টা অ্যাবজর্বেন্স পাচ্ছি আমরা। তো ডেল্টা অ্যাবজর্বেন্স মানেটা কি? ডেল্টা অ্যাবজর্বেন্স মানে হচ্ছে, আমি বললাম যে মেশিন কি করছে না, 4 মিনিট 1 মিনিট অন্তর অন্তর 4টি অ্যাবজর্বেন্স নিচ্ছে। তাহলে প্রথম যে অ্যাবজর্বেন্স নিল ধরো 0.010, পরের অ্যাবজর্বেন্স নিল ধরো 0.008, 3 নম্বর অ্যাবজর্বেন্স নিল 0.004 এবং 4 নম্বর অ্যাবজর্বেন্স নিল 1.001। তাহলে প্রথম অ্যাবজর্বেন্স ছিল আমার এত, আর পরের অ্যাবজর্বেন্স হলো এত। তাহলে অ্যাবজর্বেন্স কতটা চেঞ্জ হলো পার মিনিটে, এই অ্যাবজর্বেন্স কতটা চেঞ্জ হলো সেটাকে আমরা বলছি ডেল্টা অ্যাবজর্বেন্স। ডেল্টা অ্যাবজর্বেন্স মিন দ্য চেঞ্জেস ইন অ্যাবজর্বেন্স পার মিনিট, দিস ইজ কল্ড ডেল্টা অ্যাবজর্বেন্স। কোনো একটি স্যাম্পেলের কনসেন্ট্রেশন বার করতে গেলে কিছুই নয়, জাস্ট আমরা ডেল্টা অ্যাবজর্বেন্সের সঙ্গে, যেরকম আমি আগে বললাম, ডেল্টা অ্যাবজর্বেন্সের সঙ্গে আমরা ফ্যাক্টর গুণ করে দেবো। ফ্যাক্টর গুণ করলেই আমরা এখানে কনসেন্ট্রেশন পেয়ে যাবো। তাহলে এটাই হচ্ছে ডেল্টা অবজারভেন্স, মানে হচ্ছে কাইনেটিক মেথডে বা আমরা ফিক্সড টাইম কাইনেটিকেও দেখেছি। এখানে কি হয়, এখানে আমরা পার্টিকুলার কোনো অবজারভেন্স মাপি না, বরং আমরা কিছু ইন্টারভালে আমরা অপটিক্যাল ডেন্সিটি মেজারমেন্ট করি এবং এই অপটিক্যাল ডেন্সিটিটা প্রত্যেক মিনিটে কতটা চেঞ্জ হলো সেইটাকে মাপ। চেঞ্জেস অর ডিফারেন্স ইন অ্যাবজর্বেন্স ইন পার মিনিট ইজ কল্ড ডেল্টা অ্যাবজর্বেন্স। নাও হোয়াট ইজ রিড টাইম? রিড টাইম আমি একটু আগে বললাম যে হোয়াট ইজ রিড টাইম। রিড টাইম মানে হচ্ছে যেই সময় ধরে মেশিন একটি স্যাম্পেলের বা একটি অ্যানালাইটের অপটিক্যাল ডেন্সিটি মেজারমেন্ট করে। তো রিড টাইম যেরকমটা আমি বললাম, যে ধরো একটা আমি এক্সাম্পল দিয়ে এখানে দেখাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো ক্রিয়েটিনিন নয়, ধরো এসজিওটির ক্ষেত্রে আমি বলি। তো এসজিওটির ক্ষেত্রে এখানে রিড টাইম কত বলছে? এসজিওটির ক্ষেত্রে বলছে এখানে রিড টাইম হচ্ছে 180 সেকেন্ড। অর্থাৎ কি হচ্ছে, মেশিন এই 180 সেকেন্ড ধরে, অর্থাৎ এই 180 সেকেন্ড ধরে প্রত্যেক 60 মিনিট 60 সেকেন্ড অন্তর অন্তর একটি করে রিডিং নিচ্ছে। অর্থাৎ যত সময় ধরে একটি মেশিন রিডিং নিচ্ছে তাকেই আমরা বলছি রিড টাইম। ডিলে টাইম কি? ডিলে টাইম আমি অলরেডি বলে দিয়েছি। ডিলে টাইম মানে হচ্ছে যেই মেশিন, তুমি যখন একটি স্যাম্পলকে মেশিনে চার্জ করলে, মেশিন উইল the solution will go to the flow cell and it will stay there for 60 সেকেন্ড। মেশিন কোন রকম রিডিং এই 60 সেকেন্ডের সময় নেবে না। এখানে কি হয়, এখানে অ্যাকচুয়ালি যে ইন্টারনাল রিয়াকশন গুলো সেগুলো স্টেবিলাইজ হয় এবং আমাদের যে স্যাম্পল এবং যে রিয়েজেন্ট সেটা কিন্তু 37 ডিগ্রি সেন্টিগ্রেড গুলোকে অ্যাচিভ করে। তাহলে এই টাইমটাকে বলা হয় ডিলে টাইম। ডিলে টাইমের পরে আসে রিড টাইম। তাহলে টোটাল রিড টাইম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি যে 80 সেকেন্ড, 180 সেকেন্ড, এবং এই 180 সেকেন্ড, এবং এখানে একটি জিনিস হচ্ছে ইন্টারভাল। এই ইন্টারভ্যাল মানে প্রত্যেক রিডিং গুলো 60 সেকেন্ডের অন্তর অন্তর নেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডিলে টাইম ওভার হয়ে গেল। আফটার দ্য ডিলে টাইম, অর্থাৎ 60 সেকেন্ডের মাথায় একটা রিডিং নিল, তারপর 120 সেকেন্ডের মাথায় আরেকটি রিডিং নিল, তারপর 180 সেকেন্ডের মাথায় আরেকটি রিডিং নিল, এবং 240 সেকেন্ডের মাথায় আরেকটি রিডিং নিল। তাহলে টোটাল রিডিং নাম্বার কত হলো? টোটাল রিডিং হলো 4। এবং ইন্টারভাল কি হলো? ইন্টারভাল হলো, দেখো প্রত্যেকটি রিডিং এর মধ্যে যে ইন্টারভাল সেটা হচ্ছে 60 সেকেন্ডের ইন্টারভাল রয়েছে, দ্যাট ইজ কল ইন্টারভাল। এবং এই সময়টা জুড়ে, অর্থাৎ এই 120 থেকে শুরু করে 240 পর্যন্ত, এই সময়টা জুড়ে মেশিন কি করেছে? মেশিন রিডিং নিয়েছে, অর্থাৎ 180 সেকেন্ড ধরে মেশিন রিডিং নিয়েছে। তো সেই জন্য এটাকে বলা হয় রিড টাইম। নাও হোয়াট ইজ ফ্লো সেল? ফ্লো সেল হচ্ছে, এটি হচ্ছে সেমি অটোমেটিক অ্যানালাইজারের একটি পার্ট।
এটি হলো সেমি অটোমেটিক অ্যানালাইজারের পার্ট। অ্যাকচুয়ালি কি হয়, যখন আমরা কোনো স্যাম্পল অ্যাসপিরেট করি, অ্যাকচুয়ালি ফ্লো সেলের সঙ্গে পাইপটি আটকানো থাকে, যেটি আমরা অ্যাকচুয়ালি সেমি অটোর বাইরে যে পাইপটি দেখে এই পাইপটি আটকানো থাকে। যখন আমরা বটনটি প্রেস করি, অ্যাসপিরেশন বটনটি প্রেস করি, তখন কি হয়, তখন আমরা যখন এখানে কুবেরটা ধরবো, যখন আমরা এখানে কুবেরটা ধরি, তখন কি হয়, এই ফ্লুইডটা এর মাধ্যমে অ্যাসপিরেট হয়ে এই কুবেটের মধ্যে চলে যায়। এটাকে ফ্লো সেলও বলা হয়। ফ্লো সেলের মধ্যে কি হয়, ফ্লো সেল মানে হচ্ছে এমন একটা ইকুইপমেন্ট যেখানে অ্যাকচুয়ালি অপটিক্যাল ডেন্সিটিটা মেজারমেন্ট হয়। The flow cell is equipment. It is made up of quartz element. Quartz দিয়ে অ্যাকচুয়ালি ফ্লো সেল গুলোকে তৈরি করা হয়। ঠিক আছে, কোয়ার্টজ গ্লাস দিয়ে ফ্লো সেল তৈরি করা হয়। এই ফ্লো সেল হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা চেম্বার যেখানে অ্যাকচুয়ালি আমরা কি মাপি, উই মেজার অপটিক্যাল ডেন্সিটি। দেখো এখানে একটা অ্যাপারচার রয়েছে, আমি অ্যাপারচারটা দেখানোর চেষ্টা করছি। দিস ইজ দ্য অ্যাপারচার। তাহলে কি হয়, যখন লাইট লাইট থাকে, তো এখানে এখানে ল্যাম্প থাকে। এই ল্যাম্পটা কি হয়, এই ল্যাম্পটা অ্যাকচুয়ালি এদিকে থাকলো, এবার লাইটটা পাস হয় ওদিকে, ফটোডায়োড থাকে, ফটোডায়োড উইল রেকগনাইজ দ্য ট্রান্সমিটেড লাইট অ্যান্ড ইট ইজ কনভার্টেড টু দ্য অপটিক্যাল ডেন্সিটি। তাহলে এটা হচ্ছে ফ্লো সেল। তাহলে এই ফ্লো সেল হলো কি, বোঝা গেল, এটা সেমি অটোমেটিক অ্যানালাইজার অথবা ফুল অটোমেটিক অ্যানালাইজার ইউজ করা হয়। এবং কুভেটটা কি, কুভেট হচ্ছে অ্যাকচুয়ালি একটি মেজারিং ইনস্ট্রুমেন্ট যেখানে আমরা অপটিক্যাল ডেন্সিটি মাপি। কুভেট ইউজ করা হয় কোন ক্ষেত্রে, না যদি এটা স্পেকট্রোফটোমিটার অথবা কলোরিমিটার হয়, কলোরিমিটারে আমরা কুভেট ইউজ করি। কুভেট কিভাবে চিনবো, কুভেটের যে বটম জায়গাটা, এটা কিন্তু ফ্ল্যাট হয়, ফ্ল্যাট বটম। এটা কিন্তু ফ্ল্যাট বটম হয়। নর্মাল টেস্ট টিউবে কি হয়, নর্মাল টেস্ট টিউবের বটমটা হয় এরকম। কিন্তু কুভেট যেগুলোকে আমরা ইউজ করে কোনো কালার সলিউশনের অপটিক্যাল ডেন্সিটি আমরা কলোরিমিটারে মেপে থাকি, সেগুলো কিন্তু ইট হ্যাজ ফ্ল্যাট বটম। তাহলে এর হচ্ছে কুভেট। এবং এই কুভেটের ডায়ামিটার জিজ্ঞেস করেছে। যেগুলো স্ট্যান্ডার্ড কুভেট ইউজ ফর কলোরিমিটার, তার যে ডায়ামিটার সেটা কত হয়, সেটা হয় 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটারকে আমরা বলতে পারি যে লেন্থ অফ অপটিক্যাল পাথ, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এর থেকে বেশি করলে কিন্তু কি হবে, যদি আমরা ল্যাম্বার্টস ল থেকেই দেখেছি, যদি কুভেটের ডায়ামিটার বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি স্যাম্পেলের যে অপটিক্যাল ডেন্সিটি সেটা কিন্তু ওভার এস্টিমেটেড হয়ে যাবে। নাও লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ লিনিয়ারিটি অ্যান্ড হোয়াট ইজ সেন্সিটিভিটি ইন দ্য ক্লিনিক্যাল কেমিস্ট্রি। তো লিনিয়ারিটি মানে কি, লিনিয়ারিটি মানে হচ্ছে হাইয়েস্ট মেজারিং রেঞ্জ বা হাইয়েস্ট লেভেল অফ এ মেজারিং রেঞ্জ দ্যাট এ মেশিন ক্যান মেজার। অর্থাৎ লিনিয়ারিটি মানে হচ্ছে আমরা এটাও বলতে পারি যে কত হাইয়েস্ট কনসেন্ট্রেশন পর্যন্ত একটি অ্যানালাইটকে একটি অ্যানালাইজার বা একটি রিয়েজেন্ট মাপতে পারবে। যেমন আমরা গটপট মেথড যদি দেখি, গটপট মেথডে আমরা গ্লুকোজ এস্টিমেট করি। গটপট গটপট মেথডের যে লিনিয়ারিটি সেটা হচ্ছে 500 mg per dl। অর্থাৎ কোনো গ্লুকোজের ভ্যালু যদি 700 mg per dl হয়, তাহলে কিন্তু সেটা মাপতে পারবে না। তাহলে হচ্ছে আমরা বলতে পারি লিনিয়ারিটি ইজ দ্য হাইয়েস্ট মেজারিং ভ্যালু অফ অ্যানালাইট দ্যাট এ মেশিন or a reagent system can measure. Above that concentration, machine cannot measure the value. Above that concentration, মানে 500 বেশি যদি হয়ে যায়, যদি 600-700 থাকে, তাহলে কিন্তু মেশিন মেজার করতে পারবে না। অর্থাৎ সেটা মেজারিং রেঞ্জের বাইরে চলে যাবে। ব্যাপারটা কিরকম, ব্যাপারটা কিছুই না, ধরো তোমার কাছে একটি স্কেল রয়েছে, ইউ হ্যাভ এ স্কেল। এই স্কেলটার টোটাল যে লেন্থ সেটা হলো 30 সেন্টিমিটার। এবার তোমাকে বলা হলো যে এই 30 সেন্টিমিটার স্কেল দিয়ে একটি 1 মিটার লেন্থের একটা রাস্তাকে বা একটা জায়গাকে তুমি মাপতে পারবে, পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে, পার্ট 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 করে মাপতে হবে। অর্থাৎ এই স্কেলটা দিয়ে তুমি মাপতে পারবে, কিন্তু একবারে মাপতে পারবে না। তো গটপটের এই যে লিনিয়ারিটি কনসেপ্টটা সে একই রকম জিনিস। অর্থাৎ তুমি যখন কোনো একটা স্যাম্পলের মধ্যে 500 বেশি গ্লুকোজ ভ্যালু প্রেজেন্ট থাকবে বা গ্লুকোজ প্রেজেন্ট থাকবে, বা গ্লুকোজের কনসেন্ট্রেশন যখন 500 mg/dl এর বেশি হবে, তখন এর বেশি তুমি মাপতে পারবে না। এটা কি বলা হয়, গটপট মেথড। এটাকে বলে লিনিয়ারিটি। এবং সেন্সিটিভিটি কি, সেন্সিটিভিটি মানে হচ্ছে ইট ইজ কল্ড লোয়েস্ট মেজারিং ভ্যালু। লোয়েস্ট মেজারিং ভ্যালু অর্থাৎ একটা রিয়েজেন্ট কত কম ভ্যালুকে মাপতে পারছে। অর্থাৎ একটা
ইনস্ট্রুমেন্ট বা একটা রিএজেন্ট সিস্টেম একটি অ্যানালাইটের সব থেকে লোয়েস্ট কনসেন্ট্রেশন কতকে মাপতে পারছে সেটাকেই বলা হয় সেন্সিটিভিটি। তাহলে একটি রিএজেন্ট সিস্টেম বা একটি ইনস্ট্রুমেন্ট সিস্টেম তখনই ভালো হবে যখন তার সেন্সিটিভিটি ভালো হবে অথবা লিনিয়ারিটি ভালো হবে। সেন্সিটিভিটি ভালো 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 হওয়ার কথাটার অর্থ কি? সেন্সিটিভিটি ভালো হওয়ার অর্থটা হচ্ছে যে কত কম ভ্যালু মাপতে পারছে, কত কম ভ্যালুকে সে মাপতে পারছে, ঠিক আছে, সেটাকে বলে সেন্সিটিভিটি। আর লিনিয়ারিটি মানে কি? লিনিয়ারিটি মানে হচ্ছে এটা এমন একটি প্রসেস যেই লিনিয়ারিটি যেটার মাধ্যমে আমরা সব থেকে একটি অ্যানালাইটের সব থেকে কত বেশি কনসেন্ট্রেশন আমরা মাপতে পারছি, এর পরে আর মাপতে পারবো না। একটা একটা এক্সাম্পল দিই, যেমন সেন্সিটিভিটি ধরুন যদি আমরা থাইরয়েড মেজারমেন্ট করি, আমরা জানি যে থাইরয়েড মেজারমেন্ট সাধারণত কিভাবে করা হয় না, এলাইজা মেথডে করা হয়। কিন্তু থাইরয়েড মেথডকে যদি আমরা অন্য কোনো মেথডে করার চেষ্টা করি, মানে ক্লিনিক্যাল কেমিস্ট্রির উপর ডিপেন্ড করে যদি কোনো এমন কোনো প্রসেস বার করি করার জন্য, তাহলে কিন্তু করা যাবে না। কেন? কারণ সেই সমস্ত রিয়েজেন্টের যে সেন্সিটিভিটি, সেই সেন্সিটিভিটি খুব একটা ভালো না। তাহলে সেন্সিটিভিটি যত বেশি হবে তত আমরা একটা তত কম কনসেন্ট্রেশনের একটা অ্যানালাইটকে আমরা মাপতে পারবো, এবং লিনিয়ারিটি যত বেশি হবে একটি স্যাম্পেলের, মানে যত বেশি কনসেন্ট্রেশন সবগুলোকে আমরা মাপতে পারছি, সেটাকে বলে লিনিয়ারিটি। যেমন আরেকটা লিনিয়ারিটি এক্সাম্পল দিই, যেমন ক্রিয়েটিনিনের যে গিবস কাইনেটিক মেথড। অ্যালকালাইন পিকটেট মেথডে আমরা 20 mg/dl এর বেশি ক্রিয়েটিনিনকে মাপতে পারবো না। এইবার যখনই এটা আউট অফ রেঞ্জ হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে? আমি যেমন বললাম, একটা 30 সেন্টিমিটার স্কেল দিয়ে যেমন আমরা 1 মিটার একটা লেন্থকে মাপতে পারবো না, একবারে মাপতে পারবো না, আমাদের কি করতে হবে? পার্ট পার্ট করে মাপতে হবে। তেমনি এক্ষেত্রে লিনিয়ারিটি যদি ওভার হয়ে যায় বা লিনিয়ারিটি যদি ক্রস করে যায়, তখন আমাদের কি করতে হবে? তখন উই নিড টু ডু ডায়ালুশন, এবং এই ডায়ালুশন করে আমরা আলটিমেটলি ডায়ালুশন ফ্যাক্টর বার করে যে ভ্যালুটা আমি পাবো সেই ভ্যালুটির সঙ্গে গুণ করে দিলেই আমরা অ্যাকচুয়াল ভ্যালু বা সেই অ্যানালাইটের অ্যাকচুয়াল কনসেন্ট্রেশন আমরা পেতে পারি। তাহলে এই হচ্ছে লিনিয়ারিটি এবং সেন্সিটিভিটি কনসেপ্ট। তো বায়োকেমিস্ট্রি থেকে একদম ফান্ডামেন্টাল বা একদম বেসিক জায়গা যেগুলো যেগুলো ইনস্ট্রুমেন্ট বা যেগুলো প্রসিডিওর, সেগুলো থেকে এরকম ধরনের কোশ্চেন তোমরা পেতে পারো। এবং অবশ্যই যে বিভিন্ন রকম ক্লিনিক্যাল কেমিস্ট্রির অ্যানালাইসিস প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল গুলির নাম খুব ভালো করে সেগুলো কিন্তু দেখে যেতে হবে। যেমন প্রোটিন টেস্টের ক্ষেত্রে আমরা কোন প্রিন্সিপাল, প্রোটিন টেস্টের ক্ষেত্রে আমরা ইউজ করি বাইরেট মেথড, যদি অ্যালবুমিন হয় প্রোমোকিসল গ্রিন মেথড, ক্রিয়েটিনিনের ক্ষেত্রে আমরা ইউজ করি জেবস কাইনেটিক মেথড, গ্লুকোজের ক্ষেত্রে ইউজ করি গডপট মেথড। তাহলে এই প্রত্যেকটি যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল গুলো কিন্তু খুব ভালো করে আমি বলে দেবো, পরে আবার ডিসকাস করবো এটা নিয়ে, প্রিন্সিপাল গুলো কি কি আছে বা কি কি ইম্পর্টেন্ট। তো মোটামুটি বায়োকেমিস্ট্রি ফান্ডামেন্টাল থেকে এগুলো পড়লেই হবে। তাহলে যদি কারোর কোনো কোশ্চেন থাকে তবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। আর কোনো জায়গায় আজকের ক্লাসে কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং তোমরা আরো কি ধরনের ক্লাস চাইছো, কারণ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে ইন্টারভিউ সেটা 7 তারিখ থেকে শুরু হচ্ছে। এবং তোমাদের যদি আরো ডিফারেন্ট টপিকের ওপর কোনো দরকার পড়ে, কোনো লেকচার দরকার পড়ে আমাকে বলো, আমি করে দেবো, চেষ্টা করবো। তাহলে স্টে টিউন টু আওয়ার চ্যানেল, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব এবং অবশ্যই সাপোর্ট আস। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম।